কখনো কি মনে হয়েছে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া বিপুল পরিমাণ সম্পদ যদি ফিরিয়ে আনা যেত তাহলে কি হতো? আজ আমরা ঠিক এমনই একটা প্রস্তাবনা নিয়ে কথা বলবো। একটা পরিকল্পনা যা দাবি করছে দেশের অর্থনীতিকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা তার আছে। চলুন এর ভেতরে ঢুকে দেখা যাক এই পরিকল্পনাটি আসলে কি এবং কতটা বাস্তবসম্মত। আলোচনার শুরুতেই যে সংখ্যাটা আমাদের সামনে আসছে সেটা রীতিমতো অবিশ্বাস্য। 234 লক্ষ কোটি টাকা। অঙ্কটা এতটাই বিশাল যে এটা বাংলাদেশের মোট জিডিপির চেয়েও কয়েক গুণ বেশি। আর প্রস্তাবনা অনুযায়ী এই বিপুল পরিমাণ অর্থই নাকি গত কয়েক দশকে দেশ থেকে পাচার হয়ে গেছে। এই সংখ্যাটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো এই বিশাল পরিকল্পনার ভেতরে ঠিক কি আছে তা বুঝতে আমরা কয়েকটি ধাপে এগোব। প্রথমে আমরা জানব এই বিপুল অর্থের উৎসটা আসলে কি। তারপর পরিচিত হব দাফা 1 নামে একটা বিশেষ টাস্ক ফোর্সের সাথে। এরপর দেখব আন্তর্জাতিকভাবে এই টাকা ফেরত আনার রাস্তাটা কি এবং সেই টাকা দেশের কোন কোন খাতে বিনিয়োগ করার কথা বলা হচ্ছে। আর সবশেষে আমরা এই পুরো পরিকল্পনার পেছনের বড় দর্শনটা বোঝার চেষ্টা করব। তাহলে চলুন আমাদের প্রথম ধাপ দিয়ে শুরু করা যাক। এই যে একটা বিশাল অঙ্কের কথা বলা হচ্ছে 234 লক্ষ কোটি টাকা, এর ব্রেকডাউনটাকে মানে টাকাটা ঠিক কোথা থেকে এলো? প্রস্তাবনা অনুযায়ী এই বিশাল অঙ্কের দুটো মূল ভাগ আছে। এর প্রায় পুরোটাই মানে 230 লক্ষ কোটি টাকা হল ডটি মানি, মানে সেই টাকা যা অবৈধভাবে দেশের বাইরে পাচার করা হয়েছে। আর এর সাথে যোগ হয়েছে দেশের ব্যাংকিং খাতের আরেকটা বড় সমস্যা, 4 লক্ষ কোটি টাকার খেলাপি ঋণ। এই দুটো মিলেই সংকটের মূল চিত্রটা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হল, এত বিশাল পরিমাণ অর্থ ফেরত আনা হবে কিভাবে? এর জন্য যে সমাধানটা সামনে আনা হয়েছে তার কেন্দ্রবিন্দুতে আছে একটা বিশেষ টাস্ক ফোর্স। কি এই টাস্ক ফোর্স আর কিভাবে এটা কাজ করবে, চলুন সেটাই জেনে নিই। এই সেই প্রস্তাবিত টাস্ক ফোর্সের লোগো, যার নাম দেওয়া হয়েছে দাফা 1। এর নামের মধ্যে কিন্তু এর উদ্দেশ্যটা পরিষ্কার, আর্থিক পুনরুদ্ধার। লোগোতে দেখুন লেখাই আছে স্টোলেন অ্যাসেট রিকভারি ইনিশিয়েটিভ, মানে চুরি হয়ে যাওয়া সম্পদ পুনরুদ্ধারের উদ্যোগ। লক্ষ্যটা খুবই স্পষ্ট। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এর প্রস্তাবিত নেতৃত্ব। বিএফআইইউ এর অধীনে এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন একজন আপিল বিভাগের বিচারপতি, আর আর্থিক পরিচালক হিসেবে থাকবেন একজন লেফটেন্যান্ট জেনারেল। মানে এখানে বিচার বিভাগ আর সামরিক বাহিনীর একটা সমন্বয় ঘটানো হয়েছে। ভাবা হচ্ছে এই কম্বিনেশন টাস্ক ফোর্সটিকে কাজ করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা আর বিশ্বাসযোগ্যতা দুটোই দেবে। আচ্ছা, টাস্ক ফোর্সের গঠন তো বোঝা গেল, কিন্তু আসল চ্যালেঞ্জ তো দেশের বাইরে। পাচার হওয়া অর্থ আন্তর্জাতিক পর্যায় থেকে ফিরিয়ে আনা হবে কিভাবে? প্রস্তাবনাটিতে এর জন্য কিছু স্পেসিফিক উপায়ের কথা বলা হয়েছে। এইখানে পুরো আন্তর্জাতিক প্রক্রিয়াটিকে 4টি সহজ ধাপে দেখানো হয়েছে। যেমন ধরুন, বিশ্বব্যাংক আর জাতিসংঘের স্টার ইনিশিয়েটিভের সাহায্য নেওয়া, যারা বিভিন্ন দেশকে এই ধরনের সম্পদ ফেরাতে সাহায্য করে। এরপর সুইজারল্যান্ডের মতো দেশের বিশেষ আইন ব্যবহার করা। এমনকি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সম্পদ আটকে দেওয়ার জন্য যে আন্তর্জাতিক আইনগুলো আছে, যেমন PEPS আইন, সেগুলো ব্যবহারের কথা বলা হয়েছে। সব মিলিয়ে পাচার হওয়া অর্থ জব্দ করে ফেরত আনার একটা পরিষ্কার রোডম্যাপ এখানে দেওয়া হয়েছে। শুধু টাকা ফেরত আনাই তো শেষ কথা নয়, তাই না? ভবিষ্যতে যেন একই ঘটনা না ঘটে সেটার জন্য একটা ব্যবস্থার কথা বলা হয়েছে। আমদানি রপ্তানির আড়ালে যেন টাকা পাচার হতে না পারে তা নিশ্চিত করতে বিদেশের দূতাবাসগুলোতে সামরিক কর্মকর্তা নিয়োগের এই পরামর্শটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ধরে নিলাম টাকাটা ফেরত আনা সম্ভব হলো, কিন্তু তারপর এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে আসলে কি করা হবে? দেশের মানুষের কি লাভ হবে? প্রস্তাবনায় এর একটা বিস্তারিত ভাগাভাগিও দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে উদ্ধার করা টাকার সবচেয়ে বড় অংশটা 3টা প্রধান খাতে বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে: সামরিক খাত, শিক্ষা আর ক্ষুদ্র ও মাঝারি শিল্প। প্রত্যেকটাতেই 20% করে। মানে বোঝাই যাচ্ছে দেশের নিরাপত্তা, মানব সম্পদ উন্নয়ন আর অর্থনৈতিক ভিত্তি, এই 3টাকে শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে। আর বাকি যে 30% সেটাও কিন্তু ফেলে রাখা হয়নি। সেটা ভাগ করে দেওয়া হয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ খাতে। যেমন রাষ্ট্রীয় কোষাগারে যাবে 10%, আর জাকাত তহবিল, স্বাস্থ্য, বিচার বিভাগ এবং আইসিটি এই খাতগুলোতে যাবে 5% করে। সব মিলিয়ে একটা সুষম উন্নয়নের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই যে এত বড় একটা আর্থিক পরিকল্পনা, এটা কিন্তু হুট করে আসেনি। এর পেছনে একটা অনেক বড় জাতীয় দর্শন কাজ করছে। এই পরিকল্পনাটা আসলে সেই বড় ছবিরই একটা অংশ। চলুন দেখি কোন ভাবনা থেকে এই পরিকল্পনার জন্ম। এই স্লাইডটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।
একদিকে দাফা 1-এর লোগো আর অন্যদিকে দি আর্কিটেক্টস অফ টুমরো নামের একটা বই। প্রস্তাবনা অনুযায়ী দাফা 1 হল এই বইয়ে যে দর্শনের কথা বলা হয়েছে তারই একটা বাস্তব প্রয়োগ। সহজ কথায়, বইটা যদি হয় থিওরি, তাহলে দাফা 1 হল তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। বইটার ভূমিকা থেকে নেওয়া এই লাইনটা পুরো প্রস্তাবনার পেছনের জরুরি অবস্থাকে তুলে ধরে। এটা বলছে যে বাংলাদেশ এখন এমন এক ক্রান্তিকালে বা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে একেবারে গোড়া থেকে পরিবর্তন আনাটা অপরিহার্য হয়ে পড়েছে। বইটার মূল আইডিয়াটাই হল নবজাগরণের জন্য বিপ্লব। এর লক্ষ্য হল দারিদ্র্য আর দুর্নীতির মতো গভীর সমস্যাগুলো সমাধান করে বাংলাদেশকে জাপান, ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো একটা উন্নত এবং স্থিতিশীল দেশে পরিণত করা। আর এর পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং সাম্প্রতিক সময়ের গণজাগরণ। তবে এই পুরো পরিকল্পনার সাথে একটা কিন্তু জুড়ে দেওয়া হয়েছে, আর সেটা হলো সময়। বলা হচ্ছে কাজটা করতে হবে খুব দ্রুত, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনের আগেই অর্থ পুনরুদ্ধারের একটা দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে, না হলে জনগণের প্রত্যাশা পূরণ করা কঠিন হয়ে পড়বে। এই বিষয়টা পুরো প্রস্তাবনাটিকে একটা জরুরি রূপ দিয়েছে। তো সবশেষে এই বিশদ প্রস্তাবনা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। একটা দেশের ভাগ্য বদলে দেওয়ার মতো এমন একটা উচ্চাভিলাষী পরিকল্পনা কি শুধুই একটা সুন্দর স্বপ্ন, নাকি এটা বাস্তবায়নের পথে এক সাহসী পদক্ষেপ? এর সাফল্য নির্ভর করছে অনেকগুলো যদি আর কিন্তুর ওপর, যার উত্তর একমাত্র সময় দিতে পারবে।